আমরা দেখতে পাচ্ছি বোরো সিজনে যারা ধান চাষ করেছেন, ধান পাকার মতো না হলেও বৃষ্টির জন্য কিন্তু অনেকেই কেটে ফেলতে বাধ্য হচ্ছেন। কারণ বৃষ্টির জল ধানে পড়লে যে পরিমাণ ক্ষতি হবে তার থেকে এই অবস্থায় কেটে ফেললে হয়তো তারা কিছুটা হলেও টাকা ঘরে তুলতে পারবেন। আমরা জমিতে এসে দেখলাম কিন্তু ধান কাটা হয়ে গেছে। আমরা একজন কৃষকের সঙ্গে কথা বলে জেনে নেব যে তিনি কি বলছেন। আচ্ছা, আপনার জমির ধান কি কাটার মতন হয়েছিল? কাটার মতো হয়েছে কিন্তু কাটতে পারছি না। আচ্ছা, বৃষ্টি হচ্ছে এই জন্য কি তাড়াতাড়ি কেটে নিচ্ছেন? বৃষ্টি হচ্ছে বলে কাটতে এসছি কিন্তু কাটতে পারছি না। তো কাটবো কি করে, আকাশের এই অবস্থা ধান কাটা যাবে না তো। আচ্ছা, তো কি মনে হচ্ছে লাভ কি হবে এবার? তুলতে পারলে হয়তো কিছু লাভ হতো, কিন্তু যদি না তুলতে পারি তাহলে লাভ হবে কি করে। আচ্ছা, এখনো কি কেটেছেন আপনার একটু জমির ধান? এই তো আমার ধান কাটা, কতটা এই কেটেছেন? এই 1 বিঘি মতো কেটেছি আমি। আর কতটা বাকি রয়েছে? এখনো 3 বিঘি কাটতে বাকি রয়েছে। কাল বৈশাখী শিলাবৃষ্টি কি এই অঞ্চলে হয়েছে? শিলাবৃষ্টি হয়নি, ঝড় বৃষ্টি হয়েছে কালকে। আমাদের দিক থেকে শিলা হয়নি, কালকে ঝড় বৃষ্টি হয়েছে। সেই ভয়তে তাড়াতাড়ি কাটার চেষ্টা করছি। কিন্তু তাড়াতাড়ি কাটার চেষ্টা করছি, কিন্তু কাটার কোনো উপায় নেই এখন। জন্য কাটতে পারছি না। উপায় নেই, রৌদ্র না হলে কোনো বুদ্ধি খাটবে না। এমনই একটা এই জিনিস, মানে রৌদ্র না হলে যে আমরা গাড়ি দিয়ে কেটে নেবো, রৌদ্র না হলে শুকুবো কি করে। বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার মেট্রোলজি অ্যান্ড ফিজিক্স বিভাগের একজন গবেষণারত ছাত্রীকে। আমরা তার মুখ থেকেই বেশ কিছু কথা শুনে নেব। আচ্ছা, তোমার কাছে যেটা জানতে চাইবো, তোমরা তো গবেষণা করছো বিভিন্ন এগ্রিকালচার মেট্রোলজি নিয়ে। তো এই যে আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, যেটা পাঠ্য বইতে আমরা পড়ি, সেখানে থেকে প্র্যাকটিক্যালি কতটা পার্থক্য লক্ষ্য করো? প্র্যাকটিক্যালে আমরা যেরকম পড়ি বিভিন্ন বন্যা, খরা, অতিবৃষ্টি, সেগুলো সবটাই হচ্ছে, কিন্তু বর্তমানে ক্লাইমেট চেঞ্জের জন্য চাষিরা সেই জিনিসগুলো খুব ফ্রিকোয়েন্টলি তাদেরকে ফেস করতে হচ্ছে। যেরকম হঠাৎ করে হয়তো বৃষ্টি হয়ে গেল এবং বেশি সময় নয়, কিন্তু তার পরিমাণটা এতটা বেশি হলো যেটা যেই স্ট্যান্ডিং ক্রপটা ফিল্ডে রয়েছে সেটাতে ক্ষতি হয়ে গেল অনেকটা। এরকম ধরনের বিগত কয়েক বছর ধরে, মোটামুটি 5-6 বছর ধরে এইটা খুব বেশি পরিমাণে হচ্ছে। যেমন সাইক্লোনটা আগে এতটা বেশি হতো না, কিন্তু বর্তমানে কিন্তু তার সংখ্যাটা দিন দিন ক্রমশ বাড়ছে। বছরে অনেকগুলো করে সাইক্লোন আমরা এক্সপিরিয়েন্স করছি। তো এগুলো চাষিদের ফসলের জন্য তো খুবই ক্ষতিকারক। আচ্ছা, এই ক্লাইমেট চেঞ্জের সঙ্গে যে প্র্যাকটিসগুলো আমরা পড়ে থাকি, সেগুলো কি এখানকার কৃষকরা গ্রহণ করছেন? কোলো কি তারা গ্রহণ করছেন বা জমিতে অ্যাপ্লাই করছে? ক্লাইমেট চেঞ্জের জন্য জেনারেলি আমরা প্রথমেই, যেহেতু অ্যাগ্রোমেট্রোলজিস্ট হিসেবে, আমরা বলবো ওয়েদার ফোরকাস্টিংটা খুব ভালো মতো ফলো করতে। তো সেক্ষেত্রে সে চাষিরা করেন, কিন্তু অনেক জায়গায় বিভিন্ন পরিমাণে বিভিন্ন কারণে তারা ল্যাক অফ অ্যাওয়ারনেস বলুন, বা তাদের কাছে সেই জিনিসগুলো ঠিকঠাকভাবে পৌঁছচ্ছে না, সেই জন্য তারা গ্রহণ করতে পারছেন না। কিন্তু সেই ওয়েদার ফোরকাস্টিংটা তারা যদি সঠিক সময় ফলো করেন, তাহলে কিন্তু তারা ফসলটা অনেকটা বেশি পরিমাণে রক্ষা পাবে, বা আর্থিক দিক থেকে তারা লাভবান হতে পারে। যেমন ধরুন, আজকে যে বৃষ্টিটা হঠাৎ করে হলো, সেটার ফোরকাস্ট কিন্তু আগে থেকে ছিল। এখন যেহেতু ধান পাকছে, তো বা অনেকে কিন্তু সেই হিসেবে আগে থেকে ধানটা কেটে নিয়েছেন। এবার যারা কাটতে পারেননি বা তাদের কাছে জানা ছিল না, তাদের জন্য সেই ক্ষতিটা অনেকটা বেশি পরিমাণে হয়ে গেল। তো এরকম ধরনের বিভিন্ন বিষয়, বা বন্যা বলুন বা খরা বলুন, এই জিনিসগুলোর ক্ষেত্রেও সেম জিনিসই আর কি অ্যাপ্লাই হবে, যদি তারা ফোরকাস্টিংটা ঠিকমতো ফলো করেন। আর তাছাড়া বিভিন্ন টেকনোলজি আমাদের, যেমন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন, প্রিসিশন ফার্মিং, যেক্ষেত্রে আমাদের ফসলের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই যদি আমরা অ্যাপ্লাই করি। যেমন দেখেছি আমরা নিজেরাও বিভিন্ন জায়গায় ফিল্ডে গিয়ে, যে তারা প্রোডাকশন বাড়ানোর জন্য অনেক বেশি বেশি পরিমাণে ইউরিয়া সার বলুন বা অন্যান্য নাইট্রোজেনাস ফার্টিলাইজারগুলো অ্যাপ্লাই করছেন। সেগুলো কিন্তু মোটেই ফসলের ক্ষেত্রে তো খুবই খারাপ। ইভেন আমাদের সয়েল হেলথটা, যেটা এখন খুব কনসার্নিং, তো সয়েল হেলথ কার্ডটা যদি ইউজ করে, যেটা গভর্নমেন্ট স্কিম, সেক্ষেত্রে কিন্তু তাহলে যতটুকু দরকার সয়েল মাটি পরীক্ষা করে আমি যদি দেখে নিই, যেমন আমাদের ডাক্তারের প্রেসক্রিপশন থাকে যে আমাদের কি ডেফিসিয়েন্সি আছে বডিতে, সেই অনুযায়ী আমাকে সাপ্লিমেন্টস দিচ্ছেন। সেরকমই মাটি পরীক্ষা করে আমি যদি দেখি যে কোন কোন জিনিসগুলো কম আছে, সেই জিনিসগুলোই যদি শুধু অ্যাপ্লাই করি, তাহলে অতি ব্যবহারের কোনো প্রশ্ন নেই। তো সেটার জন্য যে এক্সেস খরচটা, সেটাও চাষিদের রয়েছে না। তো সেজন্য সেক্ষেত্রেও তারা আর্থিক দিক থেকে
লাভবান হবেন। বা এখন যেমন আমার নিজের ন্যানো ইউরিয়ার ওপর কাজ, তো ন্যানো ইউরিয়ার কনসেপ্টটাই সেটা, যতটুকু গাছের দরকার ঠিক ততটুকু ফোলিয়ার অ্যাপ্লিকেশন করুন। এক্সেস নাইট্রোজেনাস ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই, তাতে মাটির স্বাস্থ্যও ভালো থাকবে এবং চাষিরা আর্থিক দিক থেকেও লাভবান হবেন। তোমার নাম? অঙ্কিতা মল্লিক, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, মেট্রোলজি অ্যান্ড ফিজিক্স, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। আমরা শুনে নিলাম সঠিকভাবে যদি কৃষকরা কৃষিকাজটিকে করেন, অর্থাৎ সঠিক পরিমাণে সার বা যে কোনো কিছু যদি প্রয়োগ করা হয় জমিতে, তবে কিন্তু কৃষকরা কৃষিকাজ থেকেও লাভবান হতে পারেন। তাই বিভিন্ন ধরনের কৃষিকাজ সম্পর্কিত পরামর্শ পেতে আপনারা অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিকভাবে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। বোরো সিজনে যারা ধান চাষ করেছেন তাদের কিন্তু ধান পেকে গিয়ে অনেকে জমি থেকে ধান কেটেও ফেলছেন, কিন্তু অনেকেই এখনো অবধি আমরা চারপাশে তাকালে দেখতে পাই যারা ধান কাটেননি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ষা অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই বৃষ্টির জল যদি পাকা ধানের উপর পড়ে তবে কিন্তু ধান চাষে ক্ষতির সম্ভাবনা থাকে অনেকটাই বেশি। সেক্ষেত্রে কৃষকরা কী করবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি বিভাগের প্রফেসর ডক্টর মানবেন্দ্র রয় স্যারকে। আমরা স্যারের মুখ থেকেই বিস্তারিত তথ্য জেনে নেব। আচ্ছা, নমস্কার স্যার। যেটা জানতে চাইবো যে এই সময়টা তো বড় সিজনে যারা ধান চাষ করেছেন অনেকেই কেটে ফেলেছেন, কিন্তু যারা কাটেননি তারা এই যে বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এই সময় কি ব্যবস্থা গ্রহণ করবে? এই সময় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়, বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় বোরো চাষ করা হয়। তা হ্যাঁ, ধান অনেকে কেটে নিয়েছে, এটা যেরকম ঠিকই, তবে বেশিরভাগ চাষিরই কিন্তু ধান এখন মাঠে আছে। অনেক চাষির ধান প্রায় পাকার মুখে আছে, অনেক চাষির ধান এখন থোড় এসেছে। হ্যাঁ, সুতরাং সকলেই যে কেটে ফেলেছে বা সকলের যে একদম কাটার মুখে আছে তা নয়। এবার তাহলে কে কীরকমভাবে তার ব্যবস্থাপনা নেবে, তার ফসলের অবস্থার অনুযায়ী কিন্তু ব্যবস্থাটা নিতে হবে। যে কেটে নিয়েছে, আজকের এই বৃষ্টিটা বিরাট কিছু বৃষ্টি হয়নি, এটা বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তজনিত একটা আকস্মিক বৃষ্টি ঠিকই। তা যারা কেটে নিয়েছে তারা নিশ্চয় সাবধানতা অবলম্বন করেছে, ওয়েদার ফোরকাস্টিং ছিল, তাহলে তারা নিশ্চয় তারা ঢেকে ঢেকে রেখেছে এবং সেক্ষেত্রে তাদের ক্ষতি কিছু হবে বলে আমার মনে হয় না। তাহলে কাদের ক্ষতি কিছুটা হলেও হতে পারে? যাদের মাঠে ধান একদম পাকা অবস্থায় আছে অথচ কাটতে পারেনি, তাহলে তাদেরকে যতটা দ্রুততার সঙ্গে কেটে নিয়ে ছায়ায় বা রোদ্রে শুকিয়ে নিতে পারলে, এটা আমার মনে হয় না এই বৃষ্টিটা খুবই কন্টিনিউ হওয়ার কথাও নয়। সুতরাং আমার মনে হয় না তারা খুব একটা ক্ষতির সম্ভাবনা হবে। যত তাড়াতাড়ি ড্রাই করে নিয়ে শুকিয়ে নিয়ে তারা ঝেড়ে ঢেড়ে নিতে পারবে ততটাই মঙ্গল। শিলা বৃষ্টিতে শিল পড়লে কি ধানের কোনো রকম ক্ষতি হতে পারে? অবশ্যই, শিলাবৃষ্টি যদি হয় তাহলে শীষগুলো তো নষ্ট হয়ে যাবে। শীষ যদি একটা গ্রেন ফিলিং অবস্থায় বা দুধ বসা অবস্থায়, যেটা আমরা বাংলায় বলি, অথবা জাস্ট ফুলের থোড় এসছে, সেই অবস্থায় যদি শিলাবৃষ্টি হয় থোড়গুলো নষ্ট হয়ে যাবে। স্পাইকলেটগুলো যদি আমরা ধানের বলি সেগুলোকে নষ্ট হবে, অসংখ্য বীজ যেটা পরিপক্ক হওয়ার জায়গায় থাকবে না, সুতরাং তাদের ক্ষতি হবে। মানে প্রকৃতির হাত থেকে তো পুরোপুরি ক্ষতির হাত থেকে তো বাঁচার উপায় নেই। তাহলে আমাদেরকে নিতে হবে কি ব্যবস্থা নিতে হবে যাতে যতটা ক্ষতিকে কমানো সম্ভব। স্যার, ধান চাষের কথাটা আমরা জানলাম, পাটের ক্ষেত্রে শিলাবৃষ্টিতে তো ক্ষতি হয়, সেই ক্ষেত্রে কি কি হতে পারে বা কৃষকরা কি করবে? দেখুন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকা বিরাট অংশ জুড়ে কিন্তু পাটের চাষ হয় এবং আমরা সকলেই জানি পাটের বাজার ভালো হোক মন্দ হোক চাষিরা কিন্তু পাট করবে, কারণ পাট করলে পরে তার মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পায়, পাটের থেকে প্রচুর পরিমাণ পাতা ঝরে পড়ে। সুতরাং পাট কিন্তু চাষিরা করবে। বিভিন্ন সমস্যা আছে পাট চাষের, বিভিন্ন ধরনের সমস্যা, সে আপনার জাগ দেওয়া থেকে শুরু করে শিলাবৃষ্টি একটা বড় সমস্যা,
এবং এই সময় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচুর আছে। শিলাবৃষ্টি যদি হয় এবং পাটের এখন মোটামুটিভাবে বেশিরভাগ চাষির ক্ষেত্রে পাটের যে উচ্চতা সেটা হাঁটুর উপরে উঠে গেছে। এই অবস্থায় শিলাবৃষ্টি হলে পাটের ডগা ভেঙে যাবে, সুতরাং সেই ডগা ভেঙে যাওয়া পাটগুলো কিন্তু ব্রাঞ্চিং হবে, মানে আমরা চাই সবসময় পাট সোজা স্ট্রেট হবে যাতে সহজে পাটের তন্তু ছাড়ানো যায়, কিন্তু এখানে যদি ভেঙে যায় তাহলে কিন্তু সেখানে সমস্যা আছে। তাহলে শিলাবৃষ্টির হাত থেকে তো আমরা বাঁচানোর কোনো উপায় কিন্তু নেই। তাহলে কি আমরা কি করতে পারি? আমাদের এই সময় মাটিতে ময়েশ্চারের একটা কিন্তু সমস্যা থাকে, মানে রসের সমস্যা থাকে। তাহলে যদি পাটের সঠিক অবস্থায় থাকে, একটা বৃষ্টি হলো, যদি তেমন কোনোভাবে যদি কি বলবো আমার না ক্ষতি হয়, মানে না ডগা না তেমনভাবে যদি ক্ষতিগ্রস্ত না হয়, ওই সময় যদি বেশিরভাগ ক্ষেত্রে ইউরিয়া দেওয়া হয়। ইউরিয়া দিলে পরে আমার গ্রোথটা হয়, এবং ইউরিয়া যখন দেওয়া হয় তখন কিন্তু আমার মাটিতে রসের পরিমাণ থাকা দরকার আছে। আমি কিন্তু অ্যাডিশনালি রসটা পেয়ে গেলাম। সুতরাং যদি আমার এই সময় যদি মানে 1 হাঁটুর উপরে থাকে, সেই সময় একটা যদি ইউরিয়া মানে ছড়িয়ে দিতে পারি, কিছুটা হলে বেনিফিট হবে। ক্ষতির দিক থেকে ক্ষতিটা তেমনভাবে হবে না, বেনিফিটটাকে আমরা দেখব, ক্ষতিটাকে মিনিমাইজ করব, লাভটাকে বেশি করে তুলে নেওয়ার জন্য পরিকল্পনা করব। আমরা শুনে নিলাম বৃষ্টি এবং শিলাবৃষ্টিতে ধান ও পাটের ক্ষেত্রে কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, কারণ এই সময় বিশেষ কিছু স্টেজে যদি ধান বা পাট থেকে থাকে তবে কিন্তু শিলাবৃষ্টিতে সেগুলোর ক্ষতি হবে অনেকটাই বেশি। তাই সঠিক পরামর্শ মেনে আপনারাও যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন তবে এই চাষগুলি থেকেও আপনারা লাভ করবেন বলে আমরা আশা রাখছি। এবং আপনারা যারা চাষ সম্পর্কিত বিভিন্ন পরামর্শ পেতে চান তারা অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি দপ্তর এবং উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করে সঠিকভাবে যে কোনো কাজে এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।